এই জুতা জোড়া তাড়াতাড়ি অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারিস। জামাই হইছিস তাতে কি হয়েছে, এই বাড়ির থাকতে হলে না চাকরের মতো করে থাকা লাগবে। কোনোদিন না স্বামীর অধিকার নিয়ে আমার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করব না। ভালো করে সোনিয়া, সোনিয়া, সোনিয়া। হ্যাঁ, কি হয়েছে? সোনিয়া, আমি তো তোমাকে বিয়ের পর আজ পর্যন্ত কিছুই দিতে পারিনি, তাই আজকে আমি নিজে পরিশ্রম করে নিজের কামাইয়ের টাকা দিয়ে আমি তোমার জন্য একটি শাড়ি নিয়ে এসেছি। শাড়িটা দেখো তোমার পছন্দ হয় নাকি? শাড়ি এনেছো? বাহ। মা, ভাইয়া, কোথায় তোমরা? এদিকে আসো তো। কিরে বোন, কি হয়েছে তোর? দেখো ভাইয়া, তোমার বোন জামাই আমার জন্য নিজে পরিশ্রম করে একটা শাড়ি কিনে এনেছে। দেখো দেখো। তোর জন্য আনছে? হ্যাঁ। মা দেখো, তোমার জামাই তোমার মেয়ের জন্য শাড়ি কিনে আনিছে। দেখো খুব সুন্দর হয়েছে মা, দেখো। আহা জাকির, তুই এরকম করে কথা বলতেছিস কে? আমার জামাই বাবাজি এত ভালোবাসে পরিশ্রম করে আমার মেয়েটুকের জন্য শাড়ি কিনে আনেছে, আর তোরা কিনে এরকম টিটকারি করতেছিস, এটা কিন্তু মোটেও ঠিক না। না মা, টিটকালে মারতেছি নি, ভালো কথা কইছো, তুমি দেখো না কে। আচ্ছা আমি দেখি। এই ফকিন্নির বাচ্চা, কি তুই কি মনে করেছিস এই লাল গাইয়া শাড়ি আমরা পরি? আমার মেয়ে পরে, তুই আমার মেয়ের পরনে দেখিস না হাজার হাজার টাকা দামের শাড়ি, আর তুই কয় টাকা দিয়ে শাড়ি আনিস? নিশ্চয় ওই টেবুনিয়ার ওই ছাগল হাটের তুই এই শাড়ি কিনে আনিস, সেই জন্যই তো এইরকম শাড়ি। তুই পারবো না যদি সেটি করবে যাবো কিসের জন্য? তোর যেদিন মরদে হবি তুই সেই দিন শাড়ি কিনবো, তার আগে আমার মেয়ে কিচ্ছু দেওয়ার চেষ্টা করবো না। তুমি ঠিক হয়েছো মা। ওই ফকিনের বাচ্চা কি জানে যে আমার বোন কত দামি শাড়ি পরে? ও তো আর জানে না ওই ছাগলহাট থেকে ওই কোন থেকে পরিয়ে বাতা বেচতেছে, ওইটা কিনলে সে আমার বোনের দিছে। আর শোন, তুই জানিস না, এতদিন ধরে আমার বাড়িতে থাকিস, আমার বাড়িতে খাস পড়িস, আমার ছোট বোনের কি চাহিদা, কত দামের শাড়ি পরে তুই জানিস না? আর তুই ছোট লোকের মতন এই একটা অচল শাড়ি পরিয়ে বার শাড়ি এসে দিছিস। ছি মা, এরকম জানা কিভাবে তুই বাড়িতে রাখো? ওক রাখিছি কি এমনি এমনি? ওক রাখিছি তো এই বাড়ির সমস্ত কাজ কাম যেন ওক দেখ করাই নিতে পারি, সেই জন্য ওক রেখে দিছি। না হলে ও কবেই না ঘর ধরে এই বাড়িতে বাইর করে দিতাম। শোন, জামাই হইছিস তাতে কি হয়েছে, এই বাড়ির থাকতে হলে না চাকরের মতো করে থাকা লাগবে। কোনোদিন না স্বামীর অধিকার নিয়ে আমার মেয়ের কাছে যাওয়ার চেষ্টা করব না। আর এই যে 2 টাকা দামের শাড়ি চুরি নিয়ে এসে আগলা পিড়ি তো দেখাবো না, তো আবার কয়ে দিলাম। আম্মা, আমার জীবনের প্রথম আমি এই পরিশ্রমের টাকা দিয়ে শাড়িটা নিয়ে আসছিলাম। আমি ভাবছিলাম যে আপনারা অনেক খুশি হবেন, কিন্তু আমি ভাবিনি মা এই শাড়িটা নিয়ে আসার জন্য আপনারা এত রাগান্বিত হবেন, আমার উপরে এত রাগ করবেন। তবে আম্মা, আমি কথা দিচ্ছি আর কখনো আমি এরকম কমা দামি শাড়ি আপনার মেয়ের জন্য আনবো না। আর ঠিকই বলেছেন আম্মা, আমি তো ভুলেই গিয়েছিলাম যে আমি এই বাড়ির চাকর। একজন চাকর হয়ে কখনো নিজের স্ত্রীর কাছে স্বামীর অধিকার নিয়ে কিভাবে যায়? আমাকে মাফ করে দিয়েন মা, আমি আপনার মেয়ের জন্য যে শাড়িটি নিয়ে আসি আর কখনো নিয়ে আসবো না, এরপর আর কখনো ভুল হবে না। যাক, তাহলে আমার জামাই বাবাজি বুঝতে পারেছে ওর কি করা উচিত আর করা উচিত না। আমার মনে হয় পরবর্তীতে আর এরকম ভুল হবে না, তাই না? ঠিকই মা। চল ঘরে চল। সোনিয়া, তুমি শুধু শাড়িটিই দেখলে, কিন্তু এই শাড়িটির মধ্যে যে আমার লুকিয়ে থাকা ভালোবাসা সেটা দেখলে না। আমি ভেবেছিলাম শাড়িটি দেখে তুমি খুব খুশি হবে, কিন্তু এত কখনো ভাবিনি তোমার মা আর ভাইকে দিয়ে আমাকে এভাবে অপমান করবে।
একজন স্বামীর পরিশ্রমের টাকা দিয়ে একজন স্বামী যখন স্ত্রীর জন্য কোনো জিনিস কিনে নিয়ে আসে, সেই স্ত্রী যদি খুশি না হয়ে স্বামীর প্রতি বেজার হয়, এর মতো কষ্ট থাকার কি আর জায়গা থাকে? যাক, আল্লাহ ভাগ্যে যা লিখেছিল তাই হয়েছে। আচ্ছা মা, ওই ফকিন্নির বাচ্চারা এত অত্যাচার করি, তাও বাড়ির থেকে যায় না। আর তোমারেও বলি, খেয়ে কাজ নাই, রাস্তার কোন টুকাইরে আইনে আমার গলায় চাপায়া দিছো। কে দেশে কি আর ছেলে ছিল না? এই কি রে, আমার করছিস কিসের জন্য? হ্যাঁ, ও তো তোর বাপ একটা বরের আঙিনায় মাটি দিয়ে থইছি। যা কবরে যায় কই আয়, তোর বাপ বিয়ে দিছিলি। তোর বাপ সারা জীবন আমার হাড় মাংস জলা খাইছে, বুঝতে পারিস? ওই রাস্তায় ফকির ফকির কুত্তি বিলি শিয়াল যা পাইছে আদর করে বাড়িতে দিয়ে আনেছে। এই সোফার পর বসা সাইডে গান্ডে পিন্ডে গিলায়ে গা গোসল দেওয়ায় তারপর বাড়িতে ছড়াইছে। হা 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 হা, কি দরদ রে। ওই শেষখানে এমন মরাই মরলি, ওই রতনেক বলে রাস্তায় দেখিছিলি শুয়ে শুয়ে কানতেছে খিদির জ্বালায় বাপ মা খাড়ায়। ও মরা টাইনি আনিছিলি বাড়ি, ওইদিকে গা গোসল দেওয়ায় খাওয়া দাওয়া। ও মা, এদিকে আর বিদায় দিলি না? রাই দিলি বাড়ির রাই দিয়ে লালন পালন করে তোর গলায় ঝুলা দিলি, বুঝছিস? আর তার বাপ করেছে, আমি করেছি? হ্যাঁ, স্যারির বেটি, সবসময় তুমি আমার দোষ দাও আর তোর বাপেক যায় কগা, তোর বাপেক যায় কগা। আর একবারও আমার দোষ দিব না। তোর জন্য ওই সাওয়ালটাকে আমি কম অত্যাচার করিনি, কম অপমান করিনি। যায় না, আমার হেনে কি করার আছে? আরে তুই বউ, বউ পরে না এমন কিছু আছে, এমন করে অত্যাচার কর, লাখ লজ্জা বিসর্জন দিয়ে কিন্তু চলে যাবে, বুঝছিস? আরে শোনো না, কি আছে? যা হওয়ার তা তো হয়েছে, এগুলো বিষয়ে পরে কথা বলি। আমার শরীরটা না খুব খারাপ, পাটা খুব ব্যথা করতেছে মা। কি হয়েছে পায়ে? জানি না, সে ব্যথা করতেছে। আম্মা, আপনি যে বাঁশগুলো সরাইতে বলছিলেন, ওই বাঁশগুলো সরিয়ে রেখে আইছি। তাই আম্মা, আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে কিছু খেতে দেন না। তোর কি খাই দেয় কোনো কাজ নেই? এক ফুটা কাম করিয়া এসেই শুরু করে দিস আম্মা খাইতে দেন, আম্মা খাইতে দেন। এত খাই খাই করিস কি করি? এই কোথায় আছে না, হাড়ে খায় লাড়ে চষে, না কি কথা? লাড়ে খায় হাড়ে চষে, বউ মরে কপালের দোষে। তুই কি সেই তালে চলতেছিস? এই খানিকক্ষণ পর পরই খাই 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 করিস, আবার দোকানে যাই শুনি চা বিস্কুটও খাস। এত যায় কোনে রে? তোর শরীর দেহে তো বুঝার উপায় নেই, তুই এত সারি সারি গিলিস। শোন, খাইবের দিবির পারি, একটা শর্ত আছে। আমার মেয়ের পাটা চাবাচ্ছে, আমার মেয়েটা কত কষ্ট হয়ে পাচ্ছে। ধর পাড়াতে তাড়াতাড়ি। আম্মা, শুনেছিলাম স্বামীর পায়ের নিচে স্ত্রীর বেহেশত, আর সেই স্বামী যদি স্ত্রীর পাও টিপে দেয় তাহলে তো ক্ষুধার আরশ পর্যন্ত কেঁপে উঠবে। আম্মা, আমি যত খারাপই হই, আমি যদি আপনার বাড়ির চাকরও হই, তাও তো আমি সোনিয়ার স্বামী। একজন স্বামী হয়ে কিভাবে স্ত্রীর পাও টিপে দেয়? যাই হোক আম্মা, আমাকে মাফ করবেন। আমি স্বামী হয়ে আমি স্ত্রীর পাও টিপে দিতে পারবো না। যদি পারেন তাহলে আমার খুব ক্ষুধা লাগছে, আমাকে এক মুঠো খেতে দিন। আমি সারাদিন কাজ করেছি আম্মা, সেই সকালে এক মুঠো ভাত খেয়েছি। আমি আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না আম্মা। তুই ক্ষুধার জ্বালা সহ্য করতে পারতেছিস না, আর আমার মেয়েটা পায়ের জ্বালা সহ্য করতে পারতেছে না। শোন, তোর ছাপ ছাপ করে দিচ্ছি, এই বাড়ির থাকতে হলে না চাকরের মতো করে থাকা রাখবি। আমরা যেই হুকুম করব তোর সেই হুকুমই পালন করা রাখবি। শোন, যদি বেশি বাড়াবাড়ি করিস না, এই যে আজকে একদিন না খাওয়াই রাখিছি, এমন আরো কয়েকদিন না খাওয়াই রাখবো। তাহলে তুই বুঝতে পারবো যে খিদার যন্ত্রণাটা ঠিক আরো কতটা কষ্ট লাগে। তাই করছি, ভালোই ভালোই পা টিপে দে, নইলে কিন্তু তুড়ি মাইরে এই বাড়িতে বাইরে করে দেবো। আর কোনো মায়া দয়া করবো না রে কিন্তু। না না আম্মা, আর যাই করেন আম্মা, আমাকে বাড়ি থেকে কখনো বের করে দিয়েন না আম্মা। আপনারা ছাড়া আর এই
পৃথিবীতে আমার কেউ নেই। আপনারা যদি এই বাড়ি থেকে আমাকে বের করে দেন আম্মা, তাহলে আমার কোনো জায়গায় যাওয়ার মতো পরিস্থিতি নেই। আমি পাহাড় টিপে দিচ্ছি আম্মা। আম্মা ভালো করে ইস, আমার পাউডার না সেই চাবাচ্ছে বুঝছিস। তাই মা, ও তোমার পাটাও দাও, তোমার জামাই টিপে দিবি। থাক, আমার পা টিপে দেওয়ার দরকার নেই, তোর পা টিপে দিলেই হবে রে। এ গায়ে কি শক্তি নেই? আরাম হয়েছে একটু? মা একটু ভালো লাগতেছে। এবার যা, রান্নাঘরে কিছু আলানি ভাত আছে, পেঁয়াজ মরিচ দিয়ে মাখায়ে খাইয়ে নেগা যা। আর খাইয়ে সেরে ধান খেতে চলে যাবো, দেখবো ধান পাকেছে কিনা। যা। আচ্ছা আম্মা। ও কি ভাবেছে এই বাড়ি তো শান্তি হালে থাকতে দেব? কোনো সময়ও না। আমার বিরুদ্ধে যায় তোর বাপ, ও জামাই বানাইছে। আমি অনেকবার নিষেধ করেছিলাম তোর বাপে, কিছুতেই যেন ও জামাই না বানায়। ওর কোনো যোগ্যতাই নেই আমার মেয়ের জামাই হওয়ার জন্য। তোর বাপ সেই কাজটাই করে থেকে গেছে। ও যতদিন না এই বাড়িতে বাইর করতে পারবো, ততদিন না আমি শান্তি পাবো না। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপারে, এদিকে কোথায় যাচ্ছেন? আর করো না, ওই যাচ্ছি দোকানের উপর, পেটের মধ্যে না সেই মুচড়াচ্ছে। যাই হোক, রাস্তায় তোমার সাথে দেখা হলে ভালোই হলো, তোমাকে আমি মনে মনে খুঁজতেছি। কেন কাকা, কোনো সমস্যা হয়েছে নাকি? সমস্যা না, ওই তোমার জন্যই আমি তোমাকে খুঁজতেছি। তুমি যে তোমার শ্বশুর বাড়ি থাকো, তোমার শাশুড়ি তোমার সম্বন্ধে তোমার উপরে খুব অত্যাচার করে। তুমি তো ইচ্ছা করলে অন্য জায়গাও চলে যেতে পারো। না না কাকা, আমি চাইলেই এই বাড়ি থেকে চলে যেতে পারি না। কারণ কাকা, সেই জন্মের পর নিজের মা বাবাকে হারিয়েছি। ছোটবেলা থেকে সোনিয়ার বাবা এই বাড়িতে নিয়ে এসে খাওয়িয়ে দাওয়িয়ে মানুষ করেছে। শুধু তাই না কাকা, সোনিয়ার সঙ্গে আমাকে বিয়েও দিয়েছে। কিন্তু এটা সত্য কাকা, আমার শাশুড়ি সোনিয়া আমার প্রতি খুবই অত্যাচার করে। কিন্তু আমি তো আমার শাশুড়িকে সবসময় আমার মায়ের চোখে দেখি। সোনিয়া আমার উপর অত্যাচার করে, তারপরেও আমি কাকা তাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আর এই বাড়ি ছেড়ে আমি কোথায় যাব কাকা? আমার তো আর এই পৃথিবীতে আর কেউ নেই। একমাত্র আমার শাশুড়ি সোনিয়া ছাড়া তো আমার আর এই পৃথিবীতে কেউ নেই। আমি কোথায় যাব কাকা? তুমি ঠিকই বলেছো রতন। আসলে সোনিয়ার বাবা তো তোমাকে খুব ভালোবাসতো, যার কারণেই তুমি এই বাড়িতে সেই ছোটবেলা থেকে খুব যত্ন সহকারে মানুষ হয়েছ। সোনিয়ার বাবা তোমাকে ভালোবেসেই সোনিয়াকে তোমার হাতে তুলে দেয়। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখো, সোনিয়ার বাবা তোমাকে যেদিন সোনিয়াকে তোমার হাতে তুলে দিল, ঠিক 3 মাস পরেই সোনিয়ার বাবা মারা যায়। আর সোনিয়ার বাবা মারা যাওয়ার পর থেকেই তোমার পর শুরু হয় অমানবিক অত্যাচার। তুমি সেই অমানবিক অত্যাচার সহ্য করেও এই বাড়িতে এখনও পড়ে আছো। আর আরেকটা কথা বলি কি, তোমার যদি যাওয়ার কোনো জায়গা নাই থাকে, তাহলে ইচ্ছে করলে তুমি আমার বাসায় থাকতে পারো। আমি তোমাকে খুব যত্নে আগলে রাখবো। না 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 কাকা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও যাব না কাকা। প্রয়োজনে আমি এই বাড়িতে আমার জীবন দিয়ে দেব, তবুও এই বাড়ি ছেড়ে আমি কোথাও যেতে পারবো না। কারণ আমি আমার শাশুড়ি আম্মাকে, সোনিয়াকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। আমি চাই না এদেরকে ছেড়ে আমি অন্য কোথাও যাই। যাই হোক কাকা, আমি একটা কাজের উদ্দেশ্যে বের হয়েছিলাম। আমার অনেক সময় নষ্ট হয়ে যাচ্ছে কাকা, অন্যদিন কথা বলবো। আচ্ছা ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি তো জানি রতন, তুই অনেক একজন ভালো সওয়াল। তুই ভালো বলেই সোনিয়ার বাবা সেই ছোট্ট থেকে তোকে এই বাড়িতে লালন পালন করে বড় করেছে।
আর দেশে তোর মতো এমন ভালো ছেলে আছে বিধায় কিয়ামত হওয়া হয়তো এখনো অনেক দেরি। কারণ দেশে যতদিন ভালো মানুষ থাকবে, হ্যাঁ, ততদিন কিয়ামত হবে না। কি ব্যাপার? আমি জুতা পালিশ করতে বলছি কখন? রতন, রতন, এই ফকিনের বাচ্চাটা কোনে গেছে? আমি খুঁজে দেখে নিচ্ছি। ও, এই ছোট লোকের বাচ্চা, তুই এখানে? এই, তোকে যে বলেছিলাম যে জুতা জোড়া পরিষ্কার করে নিয়ে আসবি, আর তুই জুতা জোড়া পরিষ্কার করিসনি কেন? ভাইজান, এই বাঁশগুলো অনেকদিন ধরে এখানে পড়ে রয়েছে, তাই আম্মা বললো কি বাঁশগুলো সরিয়ে বাড়ির মধ্যে নেওয়ার কথা, ওই জন্য আর কি খেয়াল ছিল না। এই ছোট লোকের বাচ্চা, বাসের কাজ আগে না জুতা পরিষ্কার করা আগে? শোন, এই জুতা জোড়া তাড়াতাড়ি অতি শীঘ্র যত তাড়াতাড়ি পারিস পরিষ্কার করে ভাইয়া নে। এত চেঁচামেচি কিসের? আর বলিস না রে বোন, আমি রতনকে বলেছিলাম যে আমার জুতা জোড়া পরিষ্কার করে নিয়ে আসো, আমি বন্ধুদের সাথে বেড়াতে যাব। আর দেখ, এই ছোট লোকের বাচ্চা আমার জুতা এখনো পরিষ্কার করে নেই। কি এখনো তোমার জুতা পরিষ্কার করে নাই? না। ওই ফকিন্নের বাচ্চা এতক্ষণ কি করছে? কি করছে এটা তুই জিজ্ঞাসা কর, সে কি করছে। আচ্ছা ঠিক আছে ভাইয়া, ওই যে ঘরে নতুন জুতা আছে না, ওটা তুমি পরে এখন তোমার বন্ধুদের সাথে যাও, আমি দেখতেছি। যাও। এই ফকিন্নের বাচ্চা, এই সারাদিন তুই কি এমন কাজ করছিস? আমার ভাইয়ের জুতা পালিশ হলো না কেন? হ্যাঁ, ঠিক আছে, আমি জুতা জোড়া পরিষ্কার করে দিচ্ছি। শুধু পরিষ্কার না, বাড়ির মধ্যে নিয়ে যা, 5 মিনিটের মধ্যে পরিষ্কার করে জায়গা মতো রেখে দিবি, আর যেন না বলতে হয়। হায় রে খোদা, পৃথিবীতে গরিব মানুষের কোনো মূল্য নেই। গরিব মানুষ হয়ে জন্ম নেওয়াটাই বুঝি ভুল, গরিব মানুষের জন্ম নেওয়াটাই বুঝি পাপ। রতন বাসায় আছো নাকি? কি ব্যাপার কাকা, আপনি রতনকে ডাকছেন কি জন্য? একটু রতনের দরকার ছিলে। রতন কই? কি জানে ছোট লোকের বাচ্চা কোথায় যেন গেছে। কি হয়েছে ভাইয়া? একটু রতনের কাছে আইছিলাম। রতন কই? ও কোথায় গেছে বলে যায় নাই তো। তোকে বলে নেই? ওই ছোট লোকের বাচ্চা খুব বেয়াদব কাকা। কি মা? মা, এই, মা, 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 কি হলো এটা? তোমার কি হলো মা? ভাইয়া কি হলো মার? আমি তো বুঝতে পারতেছি না বোন। কাকা দেখুন তো আর মার কি হয়েছে। মা, ও মা, তোমার আম্মা তো দেখতেছি মনে হয় সেন্সলেস হয়ে গেছে, ওকে এখনই হাসপাতালে নিতে হবে। কাকা আমি বলি কি, আমার মাকে কি আপনি হাসতে যাবেন না? কি ব্যাপার, তোমার মা, তুমি হাসপাতালে নিয়ে যাও। কাকা আজকে আমাদের টিমে খেলা স্যার সাথে জানেন তো, আমার খেলতে যাইতেই হবে, না গেলে পরে ওরা খুব রাগ করবে। তোমার খেলা আগে নাকি তোমার মা আগে? কাকা আপনার কাছে অনুরোধ, কাকা আপনি যান। আর সোনিয়া তুই কাকার সাথে যা, কাকা নিয়ে যান। আল্লাহ, কাকা একটু ধরেন না, আমার মার একটু হাসপাতালে নিয়ে যাই। মা, আরে কি ব্যাপার, চলে আলু মা কই? ভাইয়া মাকে রেখে আসছি হাসপাতালে, কাকা আছে ওইখানে। ডাক্তার দেখে অনেকগুলো পরীক্ষা নিরীক্ষা দিছে, এগুলো পরীক্ষা নিরীক্ষা করতে তো অনেক সময় লাগবে, বাড়িতে কেউ নাই, সেই জন্য আমি চলে আসলাম। যাক তুই ভালো কাম করছিস, যত পরীক্ষা নিরীক্ষা আছে ওই কাকাই করবি নি। আর তুই যাইছিস না, ভালো হয়েছে, আমিও যাবো বাজারে চা খাইতে। হ্যাঁ খালি তুই করে মাস চিন্তা কাকা করবি, মাস কাকা নিয়ে আসবে না, আর তুই ততবেলা রান্না বান্না করে ফেল। ভাইয়া তুমি বাজারে যাচ্ছ, মাকে তো দেখতে গেল না। আরে মার চিন্তা কাকাই করবে, তুই যা তো। জাকির, রতন, সোনিয়া, কই তোমরা? মা আইসাও। এখন কি অবস্থা কাকা মার? আলহামদুলিল্লাহ, আমি অনেক একটু ভালো আছি, তাই না রে? তোমার মা আপাতত একটু সুস্থ,
কিন্তু তোমার মায়ের না বড় ধরনের একটা অসুখ হয়েছে। কি বলেন কাকা? বড় ধরনের অসুখ মানে কি হয়েছে? আসলে তোমার মায়ের যা হয়েছে না, এতে তোমাদের কারোর একজনের হেল্প লাগবে। হেল্প লাগবে? কি হেল্প লাগবে কাকা? টাকা পয়সা লাগবে? কাকা, আমার কি হয়েছে আমার কাছে বলেন। এই চুপ! ছোট লোকের বাচ্চা, কাকা আমার কাছে বলেন কি হয়েছে মার? আজব করো, কথায় কথায় রাগলেই হয় নাকি? এই জায়গায় আসছি তোমাদেরকে রাগ দেখানোর জন্য? শোনো, তোমার আম্মাকে হাসপাতালে নিয়ে গেছিলাম। ডাক্তার ভালো করে দেখে ডাক্তার আমাকে বলছে তোমার আম্মার 2টা কিডনি নষ্ট হয়ে গেছে। কি বলেন কাকা? মা মা? ও মা, সত্যি বলছেন এটা কাকা? কি বলছে কাকা? হ্যাঁ, আমি সত্যি বলতেছি। তবে তোমাদের আম্মাকে বাঁচানোর একটা উপায় আছে। সেটা হচ্ছে যে তোমার আম্মাকে যদি কেউ একটা কিডনি ডোনেট করে তাহলে তোমার আম্মা হয়তো বেঁচে যাবে। হরে বাজান, ডাক্তার আমার সামনেই কইছে আমাকে যদি কেউ একটা কিডনি দেয় তাহলে আমি বাইসে যাব। করছে কি সোনিয়া, তুই তো আমার মেয়ে, তুই আমাকে তো খুব ভালোবাসিস তাই না? আমি জানি তুই আমার একমাত্র মেয়ে, তোকে আমি জান প্রাণ দিয়ে বড় করেছি, কোনোদিন সকাল্লা অপূর্ণ রাখিনি। মারে, তুই আমাকে একটা কিডনি দে না, দে না রে মা, আমার খুব বাঁচার ইচ্ছা, মারে দে না কিডনি। মা, এটা তুমি কি বলো? সবে মাত্র কয়দিন হয়েছে আমার বিয়ে হয়েছে, আমার একটা বাচ্চা কাচ্চা কিচ্ছু হয় নাই। আমার কত স্বপ্ন, আমি একটা সুখে সংসার করব, আমাদের বাচ্চা কাচ্চা হবে, চোখের সামনে খেলাধুলা করবে। আর আমি যদি এই সময় তোমার কিডনি দিয়ে দেই একটা, তাহলে তো আমি অল্প দিনে মারা যাব। না না না, এটা আমি কিছুতেই করতে পারবো না। কি কইস রে মা, তুই আমাকে একটা কিডনি দিব না? তোকে আমি কত ভালোভাবে লালন পালন করেছি, তোকে আমি কত ভালোবাসি। দে না রে মা, এ মা দে, দে, তুই রাজি হয়ে যা রে মা। না মা, এটা কিছুতেই সম্ভব না। তুমি আমার কাছে অন্তত এই আবদারটুকু করো না। হ্যাঁ? তুই দিব না? জাকির, জাকির বেটা, তুই তো আমার বেটা, একমাত্র বেটা, তুই আমার কথাটা শোন, আমাকে একটা কিডনি দে, আমাকে বাঁচতে দে। আমার না ও বড্ড বাঁচার ইচ্ছা, আমি মরতে চাইনি, আমাকে তুই মেরে দিস না, তুই একটা কিডনি দে আমাকে। আচ্ছা মা, তুমি তো জানোই আমি সবে মাত্রই লেখাপড়া শেষ করেছি, এখনো চাকরি করি নাই, বিয়ে শাদী করি নাই। আর এই সময় যদি তোমাকে একটা কিডনি দিই তাহলে আগামী দিনে কি আমি বাঁচতে পারবো? আমি বলছি কি মা, তুমি এই দাবিটা আমাকে করো না মা, আমি তোমাকে কিডনি দিতে পারবো না মা। তুই এটা কি করিস বেটা? আমি তোর মা, আমার প্রতি তোর কোনো মায়া দয়া নেই, আমার প্রতি কোনো তোর ভালোবাসা নেই? ক দে না রে বেটা, একটা কিডনি তো, আমি তো 2টা কিডনি চাচ্ছি না, আমার খালি একটু বাঁচতে মা দে। শোনো, তুমি লেখাপড়া বাদ দাও, কারণ মানুষ চিরদিন বেঁচে থাকে না। এখন তোমাদের বয়স হয়ে গেছে, আর কতদিনই বাঁচবা, বাবু তো মরে গেছে, ঠিক আছে? তাই বলি এখন তুমি কি আমাদেরকে নিয়ে মরতে চাও? সোনিয়া, কিন্তু চল যাই আমরা। না না, আমি তোর নিয়ে মরতে চাইনি, সমস্যা নেই, কিডনি দেওয়া লাগবে না রে। তো তোরা আমাকে ছেড়ে যাইস নি, ঠিকই কইছিস, আমার তো বয়স হয়েছে, কতকাল বাঁচবো, এত বাঁচার ইচ্ছা ভালো না, এখন তো বয়স হয়েছে, খালি আল্লাহ রসুলের নাম করে মরতে বাকি আছে। থাক। আম্মা, আমি আপনাকে কিডনি দেব। কি? তুই কিডনি দেব? তুই আমাকে কিডনি দেব? আমার না বিশ্বাস হচ্ছে না, জেনে আমার পেটের সন্তানরাই আমার কিডনি দিতে রাজি হইল না, সে তুই
আমার বাড়ির জামাই হয়ে শাশুড়ি কিডনি দিব। হ্যাঁ আম্মা, আমি আপনাকে কিডনি দিব। মায়ের ভালোবাসা কি জিনিস জন্মের পর আমি পাইনি। জন্মের পরেই মা বাবাকে হারিয়েছি। এক খালার কাছে মানুষ হয়েছিলাম যখন আমার 5 বছর বয়স, তখন খালাটাও দুনিয়া ছেড়ে বিদায় নেয়। তারপর থেকে মা রাস্তায় ফুটপথে মানুষের লাথি গুড়ি খেয়ে মানুষ হয়েছি। দিনের পর দিন আম্মা না খেয়ে থেকেছি। পেটের ক্ষুধার কি যে জ্বালা আম্মা আমি জানি। আম্মা, রাতের পর রাত কুকুরের সাথে গলা ধরে শুয়ে থেকেছি। তখন যদি কেউ আমাকে বলতো আম্মা তুই এই পৃথিবীতে কি চাস, তখন আম্মা চিৎকার করে আমি বলতাম আমাকে একটা মা দাও। কিন্তু সেই ভাগ্যটুকু আম্মা আমার হয়নি। সোনিয়ার বাবা রাস্তা থেকে আমাকে তুলে নিয়ে এসে এই বাড়িতে মানুষ করে। শুধু মানুষই করেনি, সোনিয়ার সাথে আমাকে বিয়েও দিয়েছে। কিন্তু বিয়ে দেওয়ার পর আম্মা আপনারা দিনের পর দিন আমার উপর অত্যাচার শুরু করলেন। নির্যাতন দিতে দিতে এক সময় আম্মা আমি ক্লান্ত হয়ে যেতাম। আমি ভাবতাম এই বাড়ি ছেড়ে আমি চলে যাব। কিন্তু আম্মা আমি বাড়ি ছেড়ে যাইনি। সবসময় ভাবতাম জন্মের পর মাকে না দেখলে কি, আমি তো আপনাকে দেখেছি, আপনি তো আমার মা। সোনিয়া আমার উপর যতই ঘৃণা করুক, সে যতই আমাকে স্বামী হিসাবে অস্বীকার করুক, কিন্তু আম্মা আমি সোনিয়াকে খুব ভালোবাসি। আম্মা সোনিয়াকে ভালোবাসি, আপনাকে ভালোবাসির জন্যই আমি এ বাড়ি ছেড়ে চলে যেতে পারিনি। সবসময় ভাবতাম আম্মা আপনি কখন এসে আমাকে একটু আদর করবেন, একটু চুমা দিয়ে বুকে জড়িয়ে ধরবেন, এই ভেবে আমি আম্মা দিনের পর দিন রাতের পর রাত কাটিয়েছি। কিন্তু আম্মা কখনোই আসেননি। আম্মা আমি ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখেছি। আম্মা ঘুমের ঘরে আপনি এসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছেন বাবা রতন তুই ঘুমায়। কিন্তু ঘুম থেকে জেগে উঠে দেখি আম্মা আমার পাশে কেউ নেই। তখন আম্মা আমার কষ্টে বুকটা ফেটে যেত। কিন্তু আমি এই কষ্ট আম্মা কারোর কাছে প্রকাশ করতে পারিনি। বালুসে মুখ চাপড়ে গুমড়ে কেঁদেছি আম্মা। কিন্তু আম্মা আমি চাই আমার শরীরে এক বিন্দু রক্ত থাকতে আমি আপনাকে মরতে দেব না। আমি আপনাকে কিডনি দেব। কাকা, আমি আমার আম্মাকে কিডনি দেব, আপনি ব্যবস্থা করুন। রতন, তোর তোর নীতিটা না খুবই ভালো। ছোটবেলায় তুই তোর মা হারাইছিস, আর এই মানুষটাকে তুই খুব ছোটবেলা থেকেই মা হিসাবে দেখেছিস। এটা তো তোর একটা মা। তুই তুই তোর মাকে বাঁচা। একটা কিডনি দিলে তোর কিচ্ছু হবে না, তুই মরবি না। হ্যাঁ, কিন্তু কিন্তু তুই একটা মা পাবি, তোর মা বেঁচে যাবে। হ্যাঁ, তুই তুই সঠিক সিদ্ধান্ত নিছিস। চল চল, আজকে আমরা এই মুহূর্তে হাসপাতালে যাব। চল, তোর মাকে নিয়ে চল, আমরা হাসপাতালে যাই। ঠিকই বলেছেন কাকা, চলেন। আমি তোর উপর কত অন্যায় করেছি, অত্যাচার করেছি, কোনোদিনও বাড়ির জামাই হিসাবে সম্মান দেইনি। তুই সেই এতটুক কালে আমার বাড়ি এসে উঠেছিস, তখন থেকে কোনোদিন তোকে আমি ভালোবাসিনি। বাড়ির চাকর বাকরের মতো ব্যবহার করেছি। আজ আজ আমার বিপদের দিনে আমার সন্তানরা আমার থেকে মুখ ফিরিয়ে নিল, আর তুই কিনা পরের সাবাল হয়ে শাশুড়ির জন্যে কিডনি দিতে রাজি হয়ে গেল। আমার বিশ্বাস হচ্ছে না, জানিস, যে কাজটা আমার সন্তানদের করা উচিত ছিল
সেই দায়িত্বটা আজকে তুই পালন করলি, আমি তোর কাছে চিরকৃতজ্ঞ। সি 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 আম্মা, আপনি এসব কি বলছেন? আর এখন কান্না করছেন কেন? আমি বলিনি আপনাকে কি দিয়ে দেবো, আবার আপনি বাঁচবেন, হাসবেন, খেলবেন। আম্মা, এখন কান্না করার সময় না আপনি। আসতেন, তুই আমার মেয়ে জামাই না, তুই আমার সন্তান। আজ থেকে তুই আমার সন্তান। হ্যাঁ আম্মা, আমি আপনার সন্তান। ওগো, আমি তোমাকে কোনোদিনও স্বামী স্বীকৃতি দেইনি। আমি বিয়ের পরে তোমাকে কত অত্যাচার করেছি, তুমি আমাকে মাফ করে দিও। সোনিয়া, তুমি যে নিজের ভুলটা বুঝতে পারছো, এতেই আমি খুশি। রতন, আমি তোমার উপরে অনেক অবিচার করেছি, কিন্তু আমি জানতাম না যে তুমি আমাদের বিপদের সময় পাশে দাঁড়াবে। তাই আমি অনেক বড় ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দিও। সিসি ভাই, আপনি মাফ চাচ্ছেন কেন? আমি আমি আপনাদেরকে অনেক আগেই মাফ করে দিয়েছি। রতন, বেশি কথা বলার না এখন সময় নেই। তোমার আম্মাকে নিয়ে চলো, চলো আমরা হাসপাতালে যাই। ঠিকই বলেছেন কাকা। আম্মা, আর এক মুহূর্ত দেন আম্মা, চলো হাসপাতালে। ভাইজান চলেন। চলো মা, চলো। চলো।